প্রফেসর ইউনূস আপনি সাধারণত সাক্ষাৎকার দিতে চান না। যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনূস একসঙ্গে কাজ করেছেন। আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক। আমার নাম উঠলেই উনার রাগ উঠে যায়। আমাকে সুদখোর না বললে উনার মন তৃপ্ত হয় না। আমাকে প্রফেসর ইউনূস আপনি সাধারণত সাক্ষাৎকার দিতে চান না। অনেকে বলে থাকেন দেশি গণমাধ্যমে কথা বলতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এর কারণ হিসাবে কেউ বলেন আপনি প্রশ্নের মুখোমুখি হতে হয়তো পছন্দ করেন না। আবার কেউ বলেন কিছু না বলেও আপনি যে দুর্যোগের মধ্যে আছেন, বললে না জানি কি হতো। আপনার মন্তব্য একটু শুনতে চাই প্রফেসর ইউনূস। না, তুমি তো সবটা বলেই ফেলেছ সমস্যাগুলো কি। কাজে এই হলো অবস্থা। অবস্থাটা হলো আমি বলছি দেশের কাউকে কিছু বলি না এমন কথা তো নয়। লেখার ছাপানোর আগে আমাকে বলতে হবে যাতে আবার এমন কোনো কথা শব্দ এমন থেকে না যে আমি আর বিপদের সম্মুখীন হব। আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি। কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি। কাজেই কথা না বলা এটা একটা নিজেকে রক্ষা করার একটা আম সুবিধা আরকি যে কত কম বলা যায়। সম্পূরক প্রশ্ন করতেই হয়, নিজেকে কতটা রক্ষা করতে পারলেন প্রফেসর ইউনূস? পারলাম না তো। তো খালি বাড়ছে। এখন তো বড় অ কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছি। কিছুদিন আগে হয়তো খবর পেয়েছে এই মাসের মধ্যেই যে ১২ তারিখে যে ঘটনা ঘটলো যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেল লোকজন। ঢুকে বলল যে এটা আমরা এখন দখল করলাম। এখান থেকে আমরা চালাবো এটা। কি ধরনের আবদারিকতা? আমরা পুলিশের কাছে গেলাম। পুলিশ বলল যে আমরা এই ব্যাপারে কিছু করতে পারব না। কাজেই তারাও কিছু করল না। তো আমরা যাবোটা কোথায়? পুলিশও কিছু করবে না। ওরাও দখল করার জন্য ছুটে আসবে। আমাদের আইন কানুন আ দি আ বা কিছুই মানবে না। আর আমাদের একটা প্যানিক সৃষ্টি করলো। আমাদের পুরো অফিসের মধ্যে যত লোকজন আছে বিশেষ করে মহিলা সহকর্মী যারা আছে তারা খুবই ভীত সন্ত্রস্ত হয়ে গেল। যে কি কারবার? কি হলো এটা? তো কাজেই সমস্যার পরিমাণ বাড়ছে, কমছে না। আ আপনার মেয়ে মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন CNN এ। সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম আ আ মা পড়তে পারবো যে আমি তাকে উদ্ধৃত করছি যে, "কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন। আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক। শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয়। যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে।" অ্যা এই আ আ মনিকা ইউনুসের এই আশা কি আপনারও আ আ মানে একই রকম আশা কিনা যে আ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে বা এটা আপনি আশা করছেন এরকম কি? এটা কি এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না? যে আমি আ নারাজ যে এটা করতে চাই না? তুমি ভাবখানা এমন করছো যেন আমিই আপত্তি করছি, আমি কাজ করতে চাই না। আমাকেও যে বললাম চোর বদমাইশ করে রেখেছে, সেখানে কাজ করার তো কথাই উঠছে না। আমার নাম উঠলেই উনার রাগ উঠে যায়। আমাকে সুদখোর আ না বললে উনার মন তৃপ্ত হয় না। আমাকে চুবিয়ে না ডুবালে আ আ পদ্মা নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে উনার মনে শান্তি আসে না। তো কাজেই এখন আমি কি করে বলব? বলতে তো হবে ওনাকে যদি কিছু বলতে হয়। আ পদ্মা নদীর কথাটা যখন উঠলই, পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকারের উচ্চ মহল থেকে এটা বলা হয় যে, আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে আছে, যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে, সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা আ বাংলাদেশ যাতে ঋণ না পায়, সেটির জন্য আপনি চেষ্টা করেছেন। আম দ্যা এই ব্যাপারটা নিয়ে কি আপনি একটু কিছু বলবেন যে, এটা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ? কি বলবো এটা বলো? এটা হাস্যকর একটা কথা মুখ থেকে বলে ফেললো চোর ডাকাতের মতো এটাও আরেকটা বলে ফেললো। এটাই সত্য হয়ে গেল। আমরা যে বারে বিবৃতি দিলাম তখন এটা হুম, প্রশ্নই ওঠে না। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা গৌরবান্বিত যে এই পদ্মা সেতুর উপরে আমরা একটা সেতু বানাতে হুম। পারবো। এটার জন্য আমরা সবাই চাই। কাজে এটা তো বিরোধিতা করার তো প্রশ্নই ওঠে না। কেন বিরোধিতা করব? দেশে যে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তো আমরা সবাই সমর্থন করেছি। তিনি বলেই চললেন। এখন একজনে বলতে থাকলে তো আমার করার কিছু তো নাই। উনি এত শক্তিধর যে এখানে আমার কথা তো কিছুই থাকে না। উনার আ সরকারের যাবতীয় প্রচার যন্ত্র উনার হাতে। আমার তো এখানে এ আপনি তো আমার আপনি গলার যত তীক্ষ্ণ। আ আ আপনি তো কথা বলেন না। বললে তো নিশ্চয়ই আপনার সাথেও না, একটি প্রশ্ন আসছে যে আম আ আ পদ্মা সেতুর যখন উদ্বোধন করা হবে তখন কি আপনাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল? যে মানে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম বলা হয়েছিল যে আপনাকেও নিমন্ত্রণ জানানো হবে?
বা আপনি ম মনে মনে আছে কিনা? মনে পড়ে না এরকম করছে। আচ্ছা, মনে নাই আচ্ছা। আমার। আমি আ আ আপনার আরেকটা বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করছি যে, কর দেওয়া, আপনার কর দেওয়া বিষয়ে অনেকে এইটি বলতে চেষ্টা করেন যে, আপনি কর না দিয়ে সে টাকা অনুদান দিয়েছিলেন এবং সেইজন্য আপনি ভেবেছিলেন যে, সেই টাকার উপর আসলে কর আ আ দিতে হবে না। কিন্তু আপনি অনুদান দিয়েছিলেন একটি ট্রাস্টকে, যেইটা ট্রাস্টি আবার আপনি সেই কারণে আপনাকে সর্বোচ্চ আদালতের নির্দেশে কর দিতে হয়েছে। এইটাকে কি আপনি আপনার একটা মিস্টেক বলবেন? নাকি বা আপনার অর্থনীতিবিদদের বা আপনার পরামর্শদাতাদের, নাকি আপনার উপর একটি জুলুম বলবেন? না আমি বলব না, ভুল সংবাদ দিচ্ছ তুমি সেজন্য বলব। ভুল আচ্ছা। সংবাদটা হলো এই টা টা আমার টাকা। আমি রোজগার করি। আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি আমি কোন কিছুর মালিক হব না। উহু, কাজে আমি টাকাটা আমি যেহেতু উপার্জন করেছি সেটা আমি একটা ট্রাস্ট দিয়ে দিতে চাচ্ছি। হুম, আ যেমন আমার কোনো বাড়ি নাই। নিজের নামে নিজের কোনো বাড়ি নাই, গাড়ি নাই, হুম, জমি নাই, কোনো আম ব্যবসার আ শেয়ার নাই। আমি কোনটা রাখিনি। এটা আমি ও আম আ মালিকানাবিহীন থাকতে চাই সবসময়। হুম, কাজেই এই টাকাটা আমি একটা ট্রাস্টে দিয়ে দিচ্ছি। তো ট্রাস্টে দিয়ে দেওয়ার সময় প্রশ্ন উঠলো এটাকে কর দিতে হবে কিনা? হুম, তখন আমাদের লয়ার বলল যে, "না, এটা যেহেতু আপনি দান করছেন, এটা তার কর দেবার বিষয় না। আপনি তো দানই করে দিচ্ছেন।" তা আমি হুম, বললাম যে, "সেটা আইনে যেভাবে বলে সেভাবে করে। টাকা তো আমি এমনি হুম, দিয়েই দিচ্ছি। হুম, কাজেই এটা সরকারকে দিলে আমার কোনো অসুবিধা তো নাই। আমি তো হুম, ধরে রাখতে চাচ্ছি না টাকাটা।" তখন বলছে, "আপনার দেওয়ার কোনো কারণ নাই।" তখন আমরা এটা পূরণ করে দিয়ে দিলাম। সরকার দিয়ে দিল। তখন সরকার পক্ষ থেকে এনবিআর থেকে বলা হলো যে, "না, এটা করযোগ্য টাকা। আপনাকে কর দিতে হবে।" আমাদের লয়ার বলছে, "দিতে হবে না।" উনারা বলছে, "কর দিতে হবে।" তখন আমি বললাম যে, "ঠিক আছে, আদালতের কাছে যা আদালত যেটা বলে সেটাই হবে।" আমার মূল জিনিসটা হলো আদালতে গেছি আমি। সরকার কেউ বলে নাই হুম, আমাকে আদালতে যাওয়ার জন্য। আমি আদালতে গেছি তার একটা নিষ্পত্তি করার জন্য। এটা কি কর দিতে হবে না দিতে হবে না। তখন হুম, আদালত বিচার করে বলল কর দিতে হবে। যেদিন আদালতে বলল কর দিতে হবে সেদিনই আমরা দিয়ে দিছি। কেউ ওকে। আমাকে কর না দেওয়ার অভিযোগ করে নাই, কেউ আমাকে চিঠি লেখে নাই, কিচ্ছু না। ভাবখানাই হচ্ছে এরকম যে আমি ধরা পড়ে গেছি, কর দিই নাই। কাজেই তার নোটিশ এসছে। তারপরে আমি ওরকম তো না। আমি নিজে স্বতঃপ্রবৃত্ত হয়ে যেহেতু আমাদের উকিল বলছে যে এটা লাগবে না। আর হুম, সরকার বলছে লাগবে। তা আমি বললাম যে, "তাহলে নিষ্পত্তি করার জন্য আদালতের কাছে পরামর্শ চাও।" আদালতের কাছে পরামর্শ চেয়েছে। আদালত দিয়েছে, পরামর্শ দিয়েছে আপনাকে দিতে হবে। যেই মাত্র বলছে দিতে হবে সঙ্গে, সঙ্গে চেক কেটে দিয়ে দিয়েছে। ২৪ ঘন্টার মধ্যে দিয়ে দিয়েছে। এই হুম। এটার টাকার উপর তো আমার লোভ নাই। দেখেন প্রফেসর ইউনূস, যে আপনি তো ইচ্ছা করলে এই পৃথিবীর যেকোনো দেশে সেটেল করতে পারতেন। পৃথিবীর যেকোনো দেশের হয়েই আপনার যে আইডিয়া গুলি সেগুলি আপনি ডিসেমিনেট করতে পারতেন। তারপরেও আপনি বাংলাদেশে থাকছেন, বাংলাদেশে থাকাটাকেই আপনি আ মানে আমি যদি বলি আপনার জন্য নির্ধারণ করছেন। সেটি, কারণ আপনি চাইলেই সেটি সম্ভব। সেটি কি আপনার জন্য দিন, দিন কঠিন হয়ে যাচ্ছে, বা আপনি এটি কেন করছেন? বা মানে আপ অনেকে বলছেন যে আপনি আপনি আসলে, কি হ্যাঁ, আপনার কাছে জানতে চাইছি যে আপনি তো আসলে দেশে থাকেন, বিদেশে থাকেন, মানে আপনার ভৌগোলিক অবস্থানটা তো আসলে আপনার আইডিয়া গুলির জন্য খুব বড় বাধা না। মানে আপনাকে বাংলাদেশেই কেন থাকতে হবে? এটা অনেকে প্রশ্ন করেন যে মানে আপনি বাংলাদেশে থাকাটাকে কেন প্রেফার করেন? তুমি কি বলছো আমি দেশ ছেড়ে চলে যাই? না, আমি বলছি, এম আমি এমন জানতে, এম বাংলাদেশের মানুষ তো এম এরকম ভাবে এম যে দেশ থেকে যে চলে যেতে এমন পারে সে খুব এমন চলে যায়। না, এ এমন কুসন্তান হলাম দেশের জন্য এখন জি। পরামর্শ দিয়ে আপনি দেশ ছেড়ে চলে যান। এই অবস্থা হলো আমার। না, আমি তো না, না। মনে করি না আমার এই অবস্থা হয়েছে যে আমি দেশেরই সন্তান, এই দেশেই থাকবো। দেশের জন্য যে কাজ করি সেটাই করব। এটা যতদিন আমি বেঁচে আছি সেটাই করে যাব। আমাকে বিভিন্ন দেশ থেকে আহ্বান জানায় আমি যে, "কেন হুম, ওখানে দেশে থাকছেন?" আজকেও একটা হুম, নতুন দেশ থেকে আহ্বান হুম, পেলাম। বললে, "আমরা হুম, সব ব্যবস্থা করে দেব।" এটা আরেকটা নতুন দেশ যোগ হলো আজকেই। হুম। কিন্তু আপনি অ্যা 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 আপনি বাংলাদেশেই থাকতে চান, এবং আমাদের কাছে যেটি মানে আমরা সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করতেই হয়। আপনি দেখেছেন যে আপনার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি সংবাদ সম্মেলন হয়েছে। সেই গ্রামীণ ব্যাংকের সংবাদ সম্মেলন থেকে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগ মানি লন্ডারিং এর। সেই অভিযোগের ক্ষেত্রে তুমি বলা যে হয়েছে বললাম যে আমি তো আমি যে আমি হলো মানে সবচাইতে মানে ডাকু বাংলাদেশে। জি, সবচাইতে বড় ডাকাত এদেশে। কাজেই সেই হিসেবে একটু সবাইকে জানান দেওয়া হচ্ছে। সেই হিসাবে আমি পরিচিত হয়েছি। আমি সবচাইতে বড় ডাকাত। আমি হুম। সবচাইতে সাংঘাতিক আ ব আ মানুষ যে দেশের সর্বনাশ করে যাচ্ছি। সেইভাবেই পরিচিত হয়েছি।
প্রচুর দিচ্ছে আমার।